কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত সপ্তাহেরই ধারাবাহিক পর্ব, এটি পর্ব 2। আমরা ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামে আছি এবং সেখানে কথা চলছে যারা মায়েরা, যারা সেবাগ্রহীতারা, যারা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর আশফিল আলা ইলোরার কে দেখাতে চান, দূর থেকে যেভাবে দেখাচ্ছেন, কথা বলছেন, তার পরামর্শগুলো শোনাবো আপনাদেরকে। আর ওখানে সহযোগিতা করছেন অপর্ণা দাশগুপ্তা, তিনি চর মাদ্রাজের পরিবার কল্যাণ পরিদর্শিকা। আমরা কথা চালিয়ে যাই। পরে কে আসবে? এরপরে আসবে সাবিয়া আফরিন, আইউডি গ্রহীতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাদিয়া আপা কেমন আছেন? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? জি ভালো আছি। সাদিয়া বলেন কি সমস্যা? ম্যাডাম আমার সমস্যা হলো, মানে আমি আইওডি পড়ার পর থেকে মানে যখন মিন্স হয় তখন ব্লাডটা একটু বেশি যায়, কোনো মাসে দেখা যায় কম যায়, আবার কোনো মাসে অতিরিক্ত বেশি যায়। আচ্ছা। আর মানে ব্যথাটা সব সময়ই থাকে, পেটে ব্যথাটা, প্রচন্ড পেটে ব্যথা হয়। এই দুটোই সমস্যা, আর কোনো সমস্যা দেখি না। নাই। আচ্ছা আপা, আবার একটু রিফ্রেশ করতে হবে, বারবার করেই বলতে হবে আইইডির সঙ্গে ব্যথার সম্পর্ক আছে কিনা। আচ্ছা, তবে ওনার একটু সিমটম যেটা আছে, কোমরে ব্যথার কথা আপনি বললেন সাদিয়া, তো এটার সাথে উনি কিন্তু বললেন যে ওনার কোনো মাসে একটু রক্ত স্বাভাবিকের চাইতে বেশি যায়। আর আরেকটা উনি যেটা কথা বলেছেন যে পেটে ব্যথা। তো আমার মনে হয় আপনি কি এটা কতদিন আগে পড়েছেন এই আইওডিটা? এই তো 8 মাস হয়েছে। 8 মাস ধরে কি সমস্যায় ভুগছেন আপনি? যে প্রথম থেকেই আমি সমস্যায় ভুগতেছি। প্রথম থেকেই আপনি সমস্যায় ভুগছেন? জি। তো এটা আমি অপর্ণাদিকে বলি, অপর্ণাদি, এটা হলো যে ওনাকে একটু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল কিনা? জি, হ্যাঁ, আমাদের এই জায়গায় ডক্সিসাইক্লিন সাপ্লাই আছে, ডক্সিসাইক্লিন দেওয়া হয়েছে। আর যখন বেশি ব্লিডিং হতো তখন আইব্রুফেন দেওয়া হয়েছে, ট্যাবলেট আইব্রুফেন। আচ্ছা, এখন হচ্ছে ওনাকে একটু বেশি ব্লিডিং হলে এটার একটু ডকুমেন্টেশনও দরকার, হ্যাঁ, যে আসলে ওনার সত্যিই বেশি ব্লিডিং হচ্ছে কিনা। ওনাকে কিন্তু অ্যাপারেন্টলি ওরকম মনে হচ্ছে না, যদিও আমরা একদমই স্ক্রিনে দেখছি, বুঝতেও পারবো না কিছু। তারপরও আমি বলবো যে ডক্সিসাইক্লিন কতদিন দিয়েছিলেন ওনাকে? ডক্সিসাইক্লিন 7 দিন। 7 দিন দিয়েছিলেন। এটা কি খুব 3 মাসের মধ্যে দেওয়া হয়েছিল ওষুধটা? জি, 3 মাসের ভিতরেই। আচ্ছা, আমি তাহলে ওনাকে যদি ডক্সিসাইক্লিন, আবারও আপনি একটু ডক্সিসাইক্লিন এবং এটার সাথে মেট্রোনিডাজল যেটা আছে, ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম দিনে 2 বেলা করে, আর মেট্রোনিডাজল যেটা আছে এটা 400 মিলিগ্রাম 3 বেলা 3টা করে। এটার সাথে অবশ্যই ওনাকে একটু গ্যাসের যে ওষুধ আছে আর কি, সেটা হোক বা ওমিপ্রাজল যে ওষুধ আছে, এই ওষুধটা একটু 7 দিনের জন্য ওনাকে আবারও একটু দিয়ে, তারপরও যদি ওনার এই সিমটমগুলো রয়ে যায় যে না ওনার কোমরে ব্যথা এবং পেটে ব্যথা, না তো কোমরে ব্যথা, উনি বলছেন পেটে ব্যথার কথা, তো আমরা ধরেই নিতে পারি যে ওনার আইওডি দিয়েই আপনার কোনো ইনফেকশন, আপনার সাধারণত অ্যাক্টিনোমাইসিস দিয়ে ইনফেকশন হয় কিন্তু আইওডি পেশেন্টদের যারা পড়ে। তো আমি আপনাকে বলবো এটা করার পরও যদি দেখেন যে না ওনার এই সিমটমগুলো রয়ে যাচ্ছে, তাহলে এটা আমার মনে হয় যে যেহেতু ওনার প্রবলেম করছে, আরও অনেক পদ্ধতি আছে, এটাকে আমরা রিমুভ করে দিয়ে আবার অল্টারনেটিভ অন্য একটা পদ্ধতি, সে কিন্তু আসলে কপারেটি রাখার জন্যই, যে আইওটিটা পদ্ধতি রাখার জন্যই বেশি আগ্রহী। অন্যান্য পদ্ধতি নিলে একটু মোটা হয়ে যায়, এই সমস্যাটা তার এই জন্যই, তার এই প্রবলেমগুলো হইতে আছে আজকে কয়েক মাস যাবত, তারপরে সে রাখতে আছে। আপনার যদি এটা থাকে তাহলে কিন্তু পরবর্তীতে একটু সমস্যা হবে, কারণ আপনার যে জরায়ু, টিউব, এগুলো সব আছে পেটের ভিতরে, সবকিছুতে যদি ইনফেকশন হয়ে যায় সেগুলো ফুলে যাবে, মোটা হয়ে যাবে, আপনার একটা পার্মানেন্ট ক্ষতি হয়ে যাবে, স্থায়ী একটা ক্ষতি আপনার শরীরে আপনি কেন করবেন, তাই না? আপনি ওনারা যারা নিয়েছেন ইমপ্ল্যান্ট যেটা আছে, এটা তো ভালো, এটা তো আপনাকে অ্যাটলিস্ট 3 বছর আপনি একটা পদ্ধতি নিতে পারছেন, ঠিক আছে? সাদিয়া, বুঝতে পেরেছেন আমার কথা? জি, বুঝতে পারছি। তাহলে যদি আপনার এই সমস্যাটা খুব বেশি রয়ে যায়, আমরা আপনাকে ওষুধের কথা বলে দিয়েছি, এটা খাবার পরও যদি আপনার অসুবিধা রয়ে যায়, তাহলে আমাদেরকে এই পদ্ধতিটা আর এভাবে রাখা যাবে না, এটাকে আমরা খুলে নিয়ে পরে আমরা অন্য যে আরো পদ্ধতি আছে সে পদ্ধতি নেব। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ভালো আছে সাদিয়া আপা, ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরপরে সমস্যার কথা বলবে কুলসুম, গর্ভবতী মা।
আচ্ছা একজন ছোট বাচ্চার মা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে আসুক তাহলে, তাকে আগে দিয়ে দে। সে লাইগেশন করা আয়েশা বেগম, তার সমস্যাগুলোর কথা বলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আয়েশা আপা। ভালো আছেন? জি ভালো আছি আয়েশা আপা। বাচ্চা কত ছোট? আমার বাচ্চা 7 মাস। 7 মাস, আচ্ছা। এই লাইগেশন করে ফেলছেন? কয়টা বাচ্চা? 3টা। তিনটা কি ছেলে? কয় ছেলে কয় মেয়ে? 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে, আচ্ছা ঠিক আছে। তা খুবই ভালো, মানে আপনি ঠিকঠাক মতন করে মনে হচ্ছে যে। তারপরে এখন কি সমস্যা হয়? আমার সমস্ত শরীর ব্যথা থাকে, কোমর ধরা থাকে। লাইগেশন করানোর পর থেকে হচ্ছে এটা? জি। আচ্ছা, তো দিদিদের সাথে কথা বলেন নাই? অপর্ণা দিদিরা ওনাদেরকে বলেন নাই যে লাইগেশন করানোর পরে কেন ব্যথা, বা করানোর আগে তো ডাক্তাররা সবকিছু বলে নেয় যে এটা ব্যথা হয় কি হয় না, এগুলো তো সবই মানে আলাপ আলোচনা করে। আচ্ছা আপা, ওই যে এই ধারণাটা একটু পরিষ্কার করতে হবে। সবারই মনে হচ্ছে যে লাইগেশন করানোর পরে বোধহয় ব্যথা হয়। ওনাটা তো যে সিজার হয়েছে, সিজারের পরে কি মানে কোমরের ব্যথা বা সেগুলো, তার সঙ্গে লাইগেশনের কোনো সম্পর্ক আছে কিনা? আচ্ছা, এখন প্রত্যেকেরই মোটামুটি কিন্তু আমরা যতগুলো কমপ্লেন পেলাম অলমোস্ট কিন্তু মানে আমি বলবো কি 90% হচ্ছে একটাই প্রবলেম, যে তাদের কোমরে ব্যথা। এটা একটা কমন প্রবলেম। তো লাইগেশন আপনার 7 মাস আগে সিজার হয়েছে, তাই তো? এখন কি আপনার আর কোনো অসুবিধা নেই? প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাব ঘন ঘন হওয়া বা প্রস্রাব কম হওয়া, হাতে পায়ে পানি আসা, এগুলো কোনো অসুবিধা কিছু নেই আপনার? যে প্রস্রাব কম হয়, যে প্রস্রাবের জ্বালা পোড়া আছে। আচ্ছা, পায়খানা কষা হয় কি বেশি, যে অনেক শক্ত পায়খানা করতে কষ্ট হচ্ছে, খুব অনেক কষ্ট করে ইয়ে করতে হয়, এরকম কি কোনো সমস্যা আছে? থেকে এমন হয় যে। আচ্ছা, মানে কষা হয় আর কি, তাই না? হয়। তো এটা কিন্তু কনস্টিপেশন একটা কারণ এই কোমরে ব্যথার জন্য। তো লাইগেশন হতে পারে, যদি আমরা লাইগেশন করার সময় অনেকের হলো ভাস্কুলারিটিটা কিছুটা তো হ্যাম্পার হয়। তো এরকম যখন হয় রক্ত চলাচলে একটু বিঘ্ন হয়, কিন্তু এরকম হওয়ার কথা না যে যারাই লাইগেশন করবে তাদেরই ব্যথা হবে, এটাও কিন্তু খুব আনলাইকলি। তো আমার যেটা মনে হয় যে আপনার এটার সাথে অন্য কোনো সমস্যা থাকতে পারে, যেরকম প্রস্রাবে একটা ইনফেকশন আপনার থাকার খুব আমার কাছে মনে হচ্ছে যে প্রস্রাবে ইনফেকশন আছে আপনার, এটা একটা। তো এটার জন্য ওনাকে একটু 7 মাসের বাচ্চা আপনার বাচ্চা তো বুকের দুধ খায় এখন, তাই না? জি। আচ্ছা, পাশাপাশি অন্য খাবারও তো খাওয়ান নাকি? খিচুড়ি খাওয়ান তো? জি। ঠিক আছে, খিচুড়ি ডিম এটা কিন্তু খাওয়াতে হবে বাচ্চাকে। আর ওনাকে আপনাদের যে হাসপাতালে যেটা অ্যান্টিবায়োটিক, কি শুধু ডক্সিসাইক্লিন ছাড়া আর অন্য কিছু আছে অপর্ণা দি? অ্যামোক্সিসিলিন ক্যাপসুল, অ্যামোক্সিসিলিন খুবই ভালো, খুবই সুন্দর। আপনি অ্যামোক্সিসিলিন 500 মিলিগ্রাম করে যেটা আছে ওটা 3 বেলা করে ওনাকে 7 দিন দিয়ে দিবেন। আর যদি সম্ভব হয় ওনার পক্ষে যে একটা প্রস্রাবের একটা পরীক্ষা যেন উনি একটু করে নেয়, আমার মনে হয় এটা কমে গেলে ওনার এই কোমরে ব্যথার যে একটা কষ্ট আছে এটা অনেকখানি কমে আসবে। আর কিছু আয়েশা আপার জন্য কি আর কোনো পরামর্শ? হ্যাঁ আয়েশা আপা, আর তো একটা কথা আমি বারবারই বলি, রোদে থাকতে হবে। রোদে থাকার কথা কিন্তু সবার জন্য বলে, সবার জন্য। সবাইকে দুধ খেতে হবে একটু, ঠিক আছে? একটু করে দুধ নিজের জন্য রাখবেন। বাচ্চাকে আপনি দুধ খাওয়ান, বাট আপনি কতটুকু খান, আপনার নিজের নিউট্রিশনটা কতটুকু, এটা তো আপনার পুষ্টিটা আপনাকে ধরে রাখতে হবে, তাই না? তো আপনি একটু দুধ খাবেন, ডিমের সাদা অংশটাতে অনেক ক্যালসিয়াম আছে, এটা খাবেন। এটা তো আপনাদের ঘরেই থাকে, মুরগি তো ঘরেই, গরু তো ঘরেই, এটার জন্য তো আপনাকে কোনো কষ্ট করতে হবে না, শুধু একটু কষ্ট করে খাবেন, ভালো থাকবেন। ঠিক আছে, ওকে আয়েশা আপা। এখন কুলসুম আপা আসবে, তাই তো? কুলসুম আপা আস্তে আস্তে আমার একটা ছোট্ট একটু জানার আছে দিদির কাছে, অপর্ণাদির কাছে। আপা বলছিলেন যে ভালো, এখানে সবাই আমরা মায়েদের যাদেরকে দেখছি সবাই মোটামুটি পদ্ধতি, কেউ স্থায়ী পদ্ধতি কেউ অস্থায়ী পদ্ধতি নিচ্ছেন, জানেন। কিন্তু এটাই কি স্বাভাবিক চিত্র, নাকি শুধু যারা পদ্ধতি গ্রহীতা তাদেরকেই আমরা এখানে নিয়ে বসছি? আপনি তো বাড়ি বাড়ি যান, অনেকে পদ্ধতি নিতে চায়, অনেকে আপনাদেরকে অ্যাক্সেস দেয়, আবার অনেকেই দেয় না। আপনার এই 31 বছরের অভিজ্ঞতা থেকে এখন একটু বলেন যে এখনকার সিচুয়েশনটা কি? সবাই, যতগুলো পরিবার আছে, সক্ষম দম্পতি আছে, মোটামুটি তারা মানে ইচ্ছা করে ইচ্ছুক এই সব পদ্ধতি নেয়ার ব্যাপারে, কি বলবেন?
হ্যাঁ, পদ্ধতি নেওয়ার ব্যাপারে ইচ্ছুক তো সাধারণত এরা বেশিরভাগই 3টা বা 4টার পরে নিতে বেশিরভাগ পছন্দ করে। রাইট। হ্যাঁ, আমরা যেটা দেখতেছি যে এরা খুবই সচেতন আসলে না, যারা মানে আপনাদের আওতার মধ্যে যারা আপনাদের কাছে এসেছে অথবা আপনারা যাদের কাছে বারবার গিয়ে সফল হয়েছেন তাদেরকে হাজির করা হয়েছে। এর বাইরে তো অনেকেই আছে যাদের ঘরেই ঢুকতে দেয় না, অথবা যারা বিয়ে করছে তাদের ব্যাপারে কোনো পরামর্শ দিতে গেলে তারা কোনো কথা শুনবে না, এরকম আছে না দিদি? জি আছে। নতুন বিয়ের পরে সাধারণত পদ্ধতি নেওয়ার জন্য শ্বশুর শাশুড়ি খুব করে আগ্রহ প্রকাশ করে না, যদি বলা হয় তাহলে তারা একটু রাগ করে। আচ্ছা, আবার এই যে 3টা বাচ্চা হওয়ার পরে পদ্ধতি নেওয়ার মহিলাদেরকে এখানে আনা হয়েছে, কিন্তু অনেকের ওই সব এলাকায় তো 7টা 8টা করে গড়ে বাচ্চা। এই এলাকায় 7-8টা তেমন একটা নাই। আপনার চর আফজালে নাই, কিন্তু ভোলার চর ফ্যাশন আর ওইসব এলাকায় তো অনেক মানে গাদা মানে জনসংখ্যা আর কি বলে। এই এলাকায় অতটা নাই, এই এলাকার আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। আচ্ছা, আর মানুষও অনেকটা সচেতন। আচ্ছা, ওকে। কিন্তু আমাদের আগে আমরা যখন 4-5 বছর আগে 7-8 বছর আগেও যখন ওইসব এলাকায় যেতাম, মানে ওইটাই একটা বিরাট মনে হতো যে অনেক বাচ্চা, এক একজনে 4টা বাচ্চা করে বাচ্চা, চর এলাকা, শিক্ষার সুযোগ নাই, দুর্গম ইত্যাদি নানান কিছু ছিল। যাই হোক, এখন অনেক মানুষ সচেতন হয়েছে, সেটা তো একটা ভালো কথা। আগের চাইতে অনেক সচেতন হয়েছে, বা খুব ভালো কথা। কুলসুম আপা, বেশিরভাগ বিদ্যুৎ সবার ঘরে ঘরে পৌঁছছে, বিদ্যুৎ তো আপনাদের জীবন বদলাই দিচ্ছে। জীবনযাত্রার মানও অনেক পরিবর্তন হয়েছে, কারণ সবার ঘরে টেলিভিশন আছে, মোটামুটি সবার ঘরে। বাহ, দেখেন তো, অনুষ্ঠান দেখেন তো নাকি? হ্যাঁ জি দেখি দিদি, আপনার অনুষ্ঠানও দেখা হয় আমার। ও তাই, আচ্ছা ঠিক আছে। নাকি খালি ঘরে ঘরে টেলিভিশন আছে আর ইন্ডিয়ান চ্যানেলের ওই বউ শাশুড়ির ঝগড়া দেখেন? না, সবই দেখা হয়। আচ্ছা ঠিক আছে। কুলসুম আপা, শুনি কি হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো, আপনারা ভালো আছেন তো? জি আছি, বলেন। আমার সমস্যা, আমার তলপেট দিয়ে খিঁচ দিয়ে ধরে রাখে, আর শুধু বমি হয়, মাথা প্রচুর ঘুরায়। কয় মাসের গর্ভবতী? 4 মাস শেষ হয়ে গেছে। একবারও দেখাইছেন? জি একবার ডাক্তার দেখাইছিলাম। আচ্ছা আপা, কুলসুমরে কি বলেন, প্রথম বাচ্চা নাকি? জি না, 3 নম্বর বাচ্চা। 3 নম্বর। আপনার আগের গর্ভবতী অবস্থায় এরকম সমস্যা হয়নি? আগে ছিল, বমি ছিল, কিন্তু এতটা পেটে ব্যথা বা প্রস্রাবে জ্বালা পোড়া এগুলো ছিল না। প্রস্রাবে পানি কয় গ্লাস খান আপনি সারাদিনে কুলসুম আপা? প্রচুর পানি খাওয়া যায়, আমার ওটা হিসাব নেই, পানি খাওয়া যায়। আচ্ছা, তাহলে পানি কয় গ্লাস হবে এরকম আন্দাজ? এরকম আমার আন্দাজে ধরেন না, দিনে 2 থেকে 3 জগ পানি খাওয়া হয়। ভেরি গুড। তার মানে আমরা ধরি যে 8-10 গ্লাস। হ্যাঁ এটা ভালো, কিন্তু তারপরেও আপনার যখন প্রস্রাবে জ্বালা পোড়া হচ্ছে, তাহলে আপনি কি কোনো পরীক্ষা করেছিলেন? মানে প্রস্রাব, রক্ত যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেগুলোতে প্রস্রাবে কোনো সমস্যা ধরা পড়েছিল? তখন কিছুই ধরা পড়ে নাই। আচ্ছা, এই সমস্যাও নিশ্চয়ই তখন আপনার ছিল না, তাই না? জি না, আজকে মাসখানেকের মতো এই সমস্যা। মাসখানেকের মধ্যে আপনার এই সমস্যাটা হয়েছে, ঠিক আছে। তো এটা যেহেতু আপনার হয়েছে, আমরা ওই আগের মতোই বলবো যে গর্ভবতী অবস্থায় প্রস্রাবে ইনফেকশন একদমই খুবই কমন, মানে এটা ওর জন্য চিকিৎসা নিতে হবে। না হলে যেটা হয় কি, পরবর্তীতে কিডনি পাইলোনেফ্রাইটিস হয়ে যায়, তখন সেটা খুব গ্রেভ একটা সিচুয়েশন প্রেগনেন্সি অবস্থায়। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটু ওষুধ খেতে হবে। আর আপনাকে তো পানির অ্যাডভাইস দেওয়ার আমার আর কোনো মানে কি বলবো, আর এত পানি খান, আর কিছু বলা যাবে না। তো আপনি তাহলে একটু আমি ওষুধ বলে দিচ্ছি, সেই ওষুধটা খাবেন। আর পেট চিপ দিয়ে ধরা যেটা বলেছেন, তারপর ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবে জ্বালাপোড়া করা, আমরা যতটুকু ধারণা করছি যে আপনার প্রস্রাবেই ইনফেকশন আছে। তো আমি অপর্ণাদিকে বলে দিই। অপর্ণাদি, আর আপনি আয়রন ক্যালসিয়াম খাচ্ছেন নিয়মিত? জি খাচ্ছি। গুড, খুব ভালো। ওনাকে একটু সেফুরোক্সাইম ওষুধ যেটা আছে 500 মিলিগ্রাম, বা সেফ্রাডিন যেটা আগেই বলেছিলাম সেটা 500 মিলিগ্রাম 3 বেলা 3টা করে 7 দিন উনি খাবে। জি ঠিক আছে। তারপর কে আসবে? এরপরে আসছে কিশোরী সীমা। সীমা, কি অবস্থা? আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম সীমা, কেমন আছো? জি ভালো, আপনি? আমি ভালো আছি সীমা, বলো কি সমস্যা? মানে মিনসে আমার ব্লাড বেশি যায় আর পেট ব্যথা। আগের এটা নিয়ে কি কথা বলছি আজকে অনুষ্ঠানের মধ্যে? জি। কারটার সময় বলছি বলো তো? ইভা। ইভা আপা, তাহলে একটু সীমাকে আপনি আবার বলে দেন। সীমা? জি। তাহলে ওই এতগুলো তো তুমি শুনেছো, ওকে যে প্রশ্নগুলো করেছিলাম যে তোমার কয়বার করে, তুমি কি প্যাড ব্যবহার করো না কাপড় ব্যবহার করো? প্যাড পরি। প্যাড, খুব ভালো। কয়বার পাল্টাও সারাদিনে প্যাড? এই 2-3 বার। আচ্ছা, 2-3 বার পাল্টাও। ঠিক আছে। তোমার যখন পেটে ব্যথা যেটা হয় সেটা কি তোমার যেদিন মাসিক শুরু হলো ওদিন ব্যথা হয় নাকি মাসিক আরো প্রথম দিনই? এটা একদমই তোমার ভয় পাওয়ার, মন খারাপ করার বা অনেক তোমার সমস্যা আছে কোনো এরকম কোনো কিছু তুমি চিন্তা করো না। এটা একদমই স্বাভাবিক। যারা আমরা মহিলা তাদের এবং তোমার মতো যারা কিশোরী যাদের কেবল মাসিক শুরু হচ্ছে সবার জন্য এটা খুবই সাধারণ একটা ব্যাপার। তারপরও তোমাকে যেটা আমি বলবো যে তুমি যদি মনে করো যে একটু তোমার পেটে ব্যথা হচ্ছে তাহলে আমি ইভার জন্য যেটা বলে দিয়েছি যে প্যারাসিটামল ট্যাবলেট, অপর্ণাদিকেও বলা আছে তুমি ওখানকার থেকে নিয়ে শুধু ওই দিনের জন্য এই ওষুধটা খাবে। জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, এখন কে কথা বলবেন? উনি ঝর্ণা। ঝর্ণা আপা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঝর্ণা আপা কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ বলেন। আমি তো মনে করেন ফোনটা করছি একবার বদলে আরেকবার ভরছি, বুঝলেন? বাচ্চা কয়জন? বাচ্চা 3 জন। 3 জনের পরে পদ্ধতি নিতে আইছেন, তাই তো? যে নিয়েছি। হ্যাঁ, কি পদ্ধতি নিছেন? ইনজেকশন করছি। ইনজেকশন করছেন? যে আচ্ছা, তাহলে ইনজেকশনটা কি ছাড়া দিছেন এখন নাকি? যে প্রথমবার একবার দিয়েছি, দিয়ে আবারও মনে করেন ভরছি, বুঝলেন? এই দ্বিতীয়বার তো প্রথমবারই মনে করেন আমার শরীর দুর্বল হয়ে গেছে। তারপর আমি বলছিলাম আপার কাছে, তারপর আমার শরীর একটা নিশক্তি মনে করেন কাক পারে শরীর। এখন কি ইনজেকশনেই আছেন নাকি অন্য কিছুতে কাঠি ভরছেন নাকি কি? ইনজেকশনেই আছেন? জানেন ইনফ্লুয়েন্সা আছে। আচ্ছা আচ্ছা, ওকে। ইলোরাপা। আচ্ছা, ইনফ্লুয়েন্সা আপার নামটা কি জানো? আমি ওনার নাম ঝর্ণা। আচ্ছা, ঝর্ণা আপা, এখন আপনার বয়স এখন কত হবে আপা? আমার বয়স মনে করেন 30। আচ্ছা, বয়স 30 হবে। আপনার কি এমনি ডায়াবেটিসের সমস্যা বা থাইরয়েডের কোনো ওষুধ কি প্রতিদিন আপনাকে খেতে হয়? জি না। এরকম কোনো ওষুধ বা কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়েছিলেন এগুলো যে আপনার ডায়াবেটিস আছে কিনা, থাইরয়েডের সমস্যা আছে কিনা করেছিলেন? যে না, পরীক্ষা করেছি, শরীর নিশক্তি হয়েছে মতন। তারপরে সর্বশেষ যাই পরীক্ষা করছি, পরীক্ষা মনে করেন ডায়াবেটিস নাই, যেন এমনি শরীর নিশক্তি, বুঝলেন? কোনো শরীর কোনো বল বুদ্ধি নেই। আর এই বুকের তন মনে করেন এই পিঠের সিনাটা ব্যথা হইয়া থাকে। আচ্ছা ঠিক আছে, আপনাকে দেখেও কিছুটা ক্লান্ত লাগছে, অনেক দুর্বল লাগছে। অনেক দুর্বল। হ্যাঁ, দুর্বল। তো অপর্ণাদি, ওনার হলো একটু ব্লাডের হিমোগ্লোবিনটা, তারপরে ডায়াবেটিসটা আর থাইরয়েডের TSH লেভেলটা ঠিক আছে? জি। হিমোগ্লোবিন, TSH লেভেল আর ডায়াবেটিস টেস্ট, এই 3টা পরীক্ষা ওনার একটু করিয়ে ফেলবেন। এটা আমি মনে করছি না যে শুধু আপনার এই ইনজেক্টেবল কন্ট্রাসেপশনের জন্য এই ধরনের উইকনেস খুবই মানে লাইকলি আর কি। তো আপনি যেটা করেন, আপনি 3টা পরীক্ষা ওনার হওয়ার পরে যদি উনি দেখেন যে একই সমস্যা ওনার, ওখানে কোনো প্রবলেম নেই বাট সমস্যাটা ওনার এরকমই হচ্ছে, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা আর এটা না গেলাম, আরো তো অনেক অপশন আছে। হ্যাঁ, অনেক পদ্ধতি একটা চেঞ্জ করতে পারে। আপনি অন্য আরেকটা পদ্ধতি ওনাকে অ্যাডভাইস করবেন যেটা ওনার জন্য সুবিধাজনক হয়। জি ঠিক আছে। ঠিক আছে ঝর্ণা আপা। হ্যাঁ, টেস্ট করার পরে আপা বলে দিবে, দিদি বলে দিবে। হ্যাঁ, আর মনে করেন এই যে 4 বছর করছি, 4 বছর একবার মাসিক হয়েছি, বুঝলেন? এর ভিতরে আর মাসিক টাসিক হয়নি। আচ্ছা, সেগুলো সবই কিন্তু এই পরীক্ষা থেকে আসবে কি কেন হয়েছে। হ্যাঁ, তারপরে অনেক কষা থাকে কিন্তু পায়খানা অনেক কষ্ট। পায়খানা কষা থাকে, আপনি তো সবজি খেতে হবে, আপনাকে একটু বেশি বেশি পানি খেতে হবে, একটু দুধ খেতে হবে। এগুলোতে যদি আপনার সমস্যাটা না যায় তাহলে অপর্ণাদি ওনাকে একটু সিরাপ ম্যাগমিল 2 চামচ করে দিনে 3 বার, এটা যদি ওনার জন্য খেতে কষ্ট হয়, 3 বেলা হয়তো বা মনে থাকছে না, তাহলে শুধু 3 চামচ রাতে একবার করে উনি খাবে। এটা ওনাকে যে আসলে
অ্যাকচুয়ালি কনস্টিপেশন কিন্তু রিয়েলি খুব এটা যার আছে সেই শুধুমাত্র এটা ফিল করে যে এটা কতটা কাম্বারসাম। যাই হোক, তো আমার মনে হয় আপনার কিছুটা সমস্যার সমাধান আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। পিয়ারা বেগম, কপার্টি গহিতা, আইউডি গহিতা। পেয়ারা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পেয়ারা আপা কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, জোরে বলেন একটু, কথা তো শুনি না। আপু, আমার সমস্যা যে হাঁটু আর মাথা হঠাৎ বেশি গরম হয়ে যায়, আর হাঁটু সমস্যা, আর এই ফার্দার ভিতরে গিরগিরিয়া খায়া ওঠে, ঘনে ফার্দার ভিতরে যায়, ঘনে বুকের ভিতরে আসে, আর মাথার ভিতরে যাইলে মাথা গরম হয়ে যায়। এখন যে এককালে বেশি সমস্যা হাঁটুর যে অনেক ঔষধ খাওয়াতে আসি, দিদির কাছে আসছি, দিদি ওষুধ দিতে খাচ্ছি, আবার ডাক্তার দেখাইছি, কিছুই বুঝি না যে অনেক হাঁটু আরো বেশি। আচ্ছা, পেয়ারা আপা বয়স কত? 40। 40। বাচ্চা কয়জন? বাচ্চা 4 জন। 4 জন। এই পদ্ধতি নিছেন কোনো? জি। আচ্ছা, কোনটা নিছেন? আইডি। আইটি নিছেন। আচ্ছা, ওটা তো যে আবার একটু মেয়াদ থাকে না, আবার জি, মেয়াদ পূর্ণ হয়ে গেলে ওটা আবার বদলাইতে হয়। জি, সেগুলো তো ঠিকঠাক মতো করে করেন? জি, এটা মেয়াদ হয়নি যে এখনো। আচ্ছা, মেয়াদ শেষ হয়নি? জি না। পেয়ারা বেগমের ওই যে হাঁটু ব্যথার হঠাৎ করে মাথা গরম হয়ে যায় আর কি, জি, যেডি খায় ওডি। কি হয়? ঘাড় ঘাড় ব্যথা করে? ব্যথা করে না, যে খায় উঠতে মাথাটা গরম হয়ে যায়। আচ্ছা, ও, ব্যথা করে না ওটা? আচ্ছা, মাসিক হয় আপনার? প্রতি মাসে মাসে পেয়ারা আপা মাসিক হয়? মাঝে মধ্যে হয়, 1 মাস পরে, 2 মাস পরে হয়, আবার মাঝে মধ্যে 1 মাসের মধ্যে 2 বার হয়। আচ্ছা, ঠিক আছে। তো আপনি হচ্ছে প্রেশারটা দেখা ওনার জন্য খুব জরুরি, ব্লাড প্রেশারটা চেক করতে হবে। পেয়ারা আপা একটু ব্লাড প্রেশারটা, অপর্ণা দি ওনাকে একটু ব্লাড প্রেশারটা ওনার চেক করে দিবেন উনি স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে। আর আমার যেটা মনে হচ্ছে যে উনি হয়তো বা আরেকটু কি বেশি হতে পারেন, হয়তো বা এজ 45 এরকম। তো এরকম তো প্রিমেনোপজাল একটা সিমটমের এরকম হতে পারে, যেরকম মাথাটা গরম হয়ে যায় হঠাৎ করে, এরকম হতে পারে। মাসিক যেটা হচ্ছে পেয়ারা আপা, আপনার মাসিক বন্ধ হয়ে যাওয়ার কিছু পূর্ব লক্ষণ আছে। হ্যাঁ, তার মধ্যে একটা হলো মাসিক কম কম হবে, একটু পরিমাণেও কমে যাবে, আবার দেখা যাবে যেটা আপনার প্রতি মাসে মাসে নিয়মিত হতো সেটা 2 মাস 3 মাস পর পর আপনার এরকম মাসিক হবে। সেটার সাথে সাথে গা হাত পা ঘেমে ওঠে, মাথাটা গরম হয়ে যায়, রাত্রে ঘুমিয়ে আছেন তার মধ্যেও আপনি দেখবেন যে গাটা ঘেমে গেছে, কেমন যেন একটা জেগে গেলেন, ঘুমটা ঠিক ভালো ফ্রেশ একটা ঘুম আপনার হলো না। হ্যাঁ, এরকম হতে পারে। তো সেটার জন্য আমি বলে দিলাম যে অপর্ণা দি ওনার ব্লাড প্রেশারটা তারপরে চেক করে নিতে হবে। ঘাড় মাথা ব্যথা আছে যে সেটা হলে সেক্ষেত্রে ওনাকে মেডিসিনের যে ডাক্তার ওখানে আছেন ওনার কাছ থেকে প্রেশারের ওষুধটা ঠিক করে নিতে হবে। আর এখন আপনি কপারটি কত বছর হলো নিয়েছেন? 4 বছর। 4 বছর, আরো 6 বছর। আচ্ছা, মানে আসলে আপনার জন্য হয়তো এখন তো হাঁটু সমস্যা বেশি জাফা। জি, হাঁটু সমস্যা বেশি, মানে সবকিছুই ওনার। তো আপনি একটু ভালো পুষ্টিকর খাওয়া দাওয়া করবেন। হ্যাঁ, প্রতিদিন সকালে অন্তত 20 মিনিট, মানে যেটা আমরা বলি যে না আপনি সবাই আমরা অনেক ঘরের কাজ করি, আমিও অনেক ঘরের কাজ করি, আপনিও করেন। হ্যাঁ, কিন্তু সেটা আপনার কোনো ব্যায়াম না। আপনাকে যেটা কি করতে হবে, টানা 20 মিনিট আপনি একটু হাঁটলেন, যেটা আপনার যে হাড় যেগুলো যেটাকে আমরা বলি কি জং ধরে গেছে, হ্যাঁ, মানে ওভাবে যে একটা এক্সারসাইজ, যে একটা মুভমেন্ট, এটা আপনার হয় না। আপনি টানা নিজের জন্য 20 মিনিট হাঁটবেন প্রতিদিন। আর যদি খুব বেশি ব্যথা করে আমি অপর্ণাদিকে বলে দিব, উনি যে ওষুধ আপনাকে দিয়ে দেবে আপনি সেটা একটু খাবেন বেশি ব্যথা হলে। আর তারপরেও এরকম যদি হয় যে আশেপাশে হাড় ব্যথা বেশি, আসলে তো উনি খুব কষ্ট পাচ্ছেন, না হলে তো এভাবে বলতেন না। ফুলে গেছে কি, হাঁটুগুলো ফুলে গিয়েছে আপনার? জি, একটু ফোলাও আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ওনার হাঁটুতেও কোনো প্যাথোলজি আছে নিশ্চয়ই, মানে ওখানে নিশ্চয়ই কোনো ডিজিজ, অনেক রকম অস্টিওআর্থারাইটিস হতে পারে, এই ধরনের সমস্যা। তো অপর্ণা দি
উনি তো আসলে বুঝবেন না, এখন আপনার সাথে একটু কথা বলে নিই। আসলে উনি বোধহয় একটু কষ্টই পাচ্ছেন। আপাতত ওনাকে আইবুপ্রোফেন যে ওষুধগুলো আছে আপনাদের, একটু ভালো ব্যথার ওষুধ, ওনার ব্লাড প্রেশারটা চেক করবেন, করে প্রেশারের ওষুধ লাগবে কিনা সেটা দেখতে হবে। আর ওনার হাঁটু ব্যথার জন্য আপাতত ব্যথা কমানোর জন্য আইবুপ্রোফেন ওষুধ এবং অবশ্যই এটার সাথে ওমিপ্রাজল ওষুধ দিয়ে দিতে হবে। এটা ওনাকে দেন, ওনাকে একটু ক্যালসিয়াম দেন। আর আমি তো কিছু অ্যাডভাইস করলাম, আর আপনাদের ওখানে যদি এরকম থাকে যে অর্থোপেডিক্সের কেউ বা ওই বাত ব্যথা রিউমাটোলজির যদি কোনো ডাক্তার কেউ থাকেন, আমার মনে হয় ওনার সাথে একটু আলাপ করে নিলে ওনার সমস্যাটা আরো বেশি দ্রুত উনি আরোগ্য লাভ করবেন। হ্যাঁ, মানে আরামটা পাবে উনি একটু তাড়াতাড়ি। ঠিক আছে পিয়ারা আপা, জি ভালো থাকেন। এরপর কথা বলবে রুবিনা বেগম, তার সমস্যা নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রুবিনা আপা কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বলেন। ছেলে পেটে ব্যথা করে আর মাথাটা সব ছিনছিনা। আচ্ছা, রুবিনা আপা স্বামী কি করে? ঢাকাতে থাকে। কি করে, কাজ করে না? জি কাজ করে। কি কাজ করে? রাজমিস্ত্রি। আর বাচ্চা কয়জন আপনার এখানে? 3জন বাচ্চা। পদ্ধতি কি নিছেন? জি। তাহলে মানে এই মাসিক হইলে পেটে ব্যথা হয় বেশি, এটাই সমস্যা? মাথাটা ব্যথা করে আর পা চাবায়। হ্যাঁ, আর অনেক মাথা ব্যথা থাকে মাঝে মাঝে। আচ্ছা, বাসায় খাওয়া দাওয়া ভালো হয় না মনে হয়? একটু দুধ ডিম, যেটা আপা আশপিয়াফা বলতে বলতে আমার মুখস্থ হয়ে গেছে এখন। স্বামী বাইরে থাকে তো ওই জন্য ঠিক মতো রান্নাও করে না। ও, তা রান্না না করলে কি হবে? রান্না না করলে তো উনি নিজে ঠকবে। জি। হ্যাঁ, আর ডিম খাওয়ার জন্য কি খুব বেশি রান্না করতে হয়? কিছু করতে হয় না তো, একটা ডিম পোস্ট করে খায় ফেলবেন, একটু দুধ জাল দিয়ে খায় ফেলবেন, এগুলা খেয়েই তো বাঁচা যায়, আর কিছু লাগে না, রান্না করার দরকার নাই। হ্যাঁ জি ঠিক আছে রুবিনা আপা, আর আপার কাছ থেকে শুনেন তাহলে। রুবিনা আপা একটু নিজের যত্ন নেন, একদম দেখেন মুন্নি আপা কত সুন্দরভাবে আপনাকে বলে দিল আর কি যে দুধ খেতে হবে, ডিম খেতে হবে। শুধু হাজবেন্ড আসলেই যে ভালো রান্না হবে বাসায়, বিষয়টা তা না। একটু ভালো করে খেতে হবে এটা। আর আপনার মাসিকে যে ব্যথাটা হয়, সে ব্যথাটা কি পুরো মাসিক যে আপনার হয়তো বা 3 দিন 4 দিন বা 5 দিন থাকে, এই 5 দিনই কি ব্যথা হয়, নাকি আপনার শুধু প্রথম দিন যেদিন এরকম ব্যথা হয়? না, মানে এই বালন পর্যন্ত কি পুরা সময়টা জুড়েই আপনার ব্যথা হয়, তাই তো? তাহলে কিন্তু আসলে একটা আল্ট্রাসাউন্ড, অপর্ণাদি ওনার জন্য একটা আল্ট্রাসাউন্ড অ্যাডভাইস করে রাখেন। একটা আল্ট্রাসাউন্ড তলপেটের লোয়ার অ্যাবডোমেনের একটা আল্ট্রাসাউন্ড উনি করুক, করে আমরা দেখি যে ওনার জরায়ু, ওনার ডিম্বাশয় এগুলো সবকিছু ঠিকঠাক, বা কোনো সিস্ট বা এরকম কোনো কিছু। প্রস্রাবের জায়গা চুলকায়, প্রস্রাবের রাস্তাটাও চুলকায়, তাই তো? মাঝে মাঝে লিকুরিয়া সমস্যা আছে। এখন অনেকদিন পরে এই শব্দটা আমি শুনলাম। সবাই শুধু বলে যে সাদা স্রাব, কিন্তু উনি একদমই সুন্দর লিকুরিয়া বলছে। হ্যাঁ, আচ্ছা, লিকুরিয়া আপনার তো বয়স এখন কত চলছে আপা? 28। আচ্ছা, তো আপনি কি জরায়ুর মুখ একবারও পরীক্ষা করেছিলেন? ভায়া পরীক্ষা যেটা বলে, ভিআইএ? না। 30 বছর হয়ে গেলে কিন্তু ভিআইএ যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা কিন্তু করতে হবে, কারণ এই যে সাদা স্রাব যাওয়া কিন্তু জরায়ুর মুখ ক্যান্সারের পূর্ব লক্ষণ। এটা কিন্তু অতিরিক্ত বেশি যাওয়া। জি, সেজন্যই আমার ধারণা ওনার বয়স মোটামুটি 30 হয়েই গেছে। তো আপনি অবশ্যই যারা 30 ঊর্ধ্ব এখানে যারাই আছেন, আমি ওনার মাধ্যমেই যেটা বলছি যে সবাই জরায়ুর মুখ, এখন যেটা আমরা কোথায় আছি, আমরা আছি যে আমরা এখন জরায়ুর মুখ ক্যান্সারটাকে প্রিভেন্ট করব, হ্যাঁ, কিন্তু ওয়ার্ল্ড আছে যে তারা এলিমিনেট করবে। আচ্ছা, হ্যাঁ, তো আমরা এখানেও পিছিয়ে আছি। তো না, কিন্তু আমাদের যদি ক্যাম্পেইনটা ঠিক ওইভাবে আরো ভালোভাবে আগে থেকে, কারণ যাই করি না কেন মেয়েরা কিন্তু সবকিছুতেই রেসপন্সিভ। বাংলাদেশের যে কোনো অর্জনে মেয়েদের মানে ভূমিকা। এখন এই যে পরিবার পরিকল্পনার সিদ্ধান্ত নেওয়া, দেখেন না করলে কিন্তু পুরুষরা না করে যে না তোমরা পদ্ধতি, তারপরে মেয়েরা লুকায় পদ্ধতি নেয়। তো এইটার ব্যাপারে যদি আমরা আরো আগে থেকে নিশ্চয়ই সচেতন করার, আর এটা তো মেয়েদেরই স্বাস্থ্যের ব্যাপার, কোনো রকম সাইড এফেক্ট নাই, গিয়ে একটু পরীক্ষা করে আসা, মানে একটা মানে ছোট্ট, ওটার মধ্যে কোনো ব্যথা বেদনা নাই, কিছুই নাই, 1 সেকেন্ড লাগে। হ্যাঁ, তো সেইটা
মানে দেখে আগে থেকে দেখায় নিজের ঠিক আছে কিনা সেটা যদি আরো আগে থেকে এইভাবে এত অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন হতো নিশ্চয়ই আমরাও এখন একেবারে মানে কি বলবো যে ইরেডিকেশনের জায়গায় চলে যেতাম, একেবারে নির্মূলের জায়গায় চলে যেতাম। যাই হোক, আমরাও আশাবাদী যে মেয়েরা নিশ্চয়ই এগুলোতে এগিয়ে আসবে। আপনাকে যেটা বলছে আপা, ওই একটু ভায়া টেস্টটা করেন। হ্যাঁ জি অপর্ণাদি, আপনাদের ওখানে হয় নিশ্চয়ই, না হওয়ার কোনো? না, চরফেশন ভায়া টেস্ট হয় না। মানে আপনার সেন্টারে হবে না, কিন্তু সরকারি হাসপাতাল মানে যে নরমাল জেনারেল হাসপাতাল সেখানে হয় না? সদর হসপিটাল? জি জি, সদর হয়। হ্যাঁ, তো ওই সদর এই ইয়ে থেকে আপনার এই চর আফজাল থেকে সদর কত দূর? চর আফজাল থেকে সদর 15 কিলো। এটা কোনো ব্যাপার? অনেক সময় তো বাচ্চাদের টিকা টুকা দেওয়ার জন্য তো মায়েদেরকে যাইতে হয় নিয়ে, তাই না? কত কিছু, হয়তো একটা অন্য কোনো সমস্যা হলে, বুকে ব্যথা হলে চলে যায় সরাসরি চলে যায় হার্টের ডাক্তারের কাছে, এবং এটা সরকারি হাসপাতালও না, যায় চলে যায় প্রাইভেট ক্লিনিকে, তাই না? আর এটার জন্য একটু সময় করে যাবে না, এটা কোনো কথা হলো? ঠিক আছে দিদি, আপনি একটু বুঝায় বলেন, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর নিশ্চয়ই আমরা আশা করব যে এই চর আফজাল বা চর মাদ্রাজ, যেটা কাছে পিঠে একটা কোনো সেন্টার যেখানে নাকি ভায়া টেস্টের ব্যবস্থাটা থাকবে। জি, ভায়া টেস্ট করার জন্য। রাইট। রবিনা আপার জন্য কি কোনো ওষুধ আমরা দিচ্ছি আপা? রুবিনা আপার জন্য যেটা ও ডিসচার্জের কথা বললো, অতিরিক্ত লিউকোরিয়া, খুব সুন্দর করে বলেছে। আচ্ছা, তো রুবিনা আপার জন্য আপনি উনাকে, অপর্ণাদি একটু লিখে নেন উনাকে, যেটা আমাদের ইয়েতে আছে, হসপিটালে যেটা সাপ্লাই আছে, ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম দিনে 2 বেলা করে, এটা 7 দিনের জন্য উনাকে দিয়ে দেন। আর এটার সাথে কি কোনো আপনার অ্যালাট্রল বা ওই ধরনের কোনো ওষুধ আছে যেটাতে চুলকানিটা একটু কম হবে এরকম, বা হিস্টাসিন এই ধরনের? হ্যাঁ, ক্লোরোফেনিরামিন আছে। হ্যাঁ, বেশ ফাইন। তাহলে ওটা আপনি একটা করে রাতে ওনাকে দিয়ে দেন 7 দিনের জন্য। জি দিদি, আমরা কিন্তু অনুষ্ঠান শেষ করব এখন। হ্যাঁ, সুমি আছে, একজন গর্ভবতী মা। দিদি একটু সুমির কথাটা একটু শুনুন। আমরা সুমিকে রেখে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুমি কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ সুমি, কি অবস্থা? কয় মাস? 5 মাস। 5 মাস। প্রথম বাচ্চা? যে না। কয় নাম্বার? 3 নাম্বার। আচ্ছা, ছোট বাচ্চার বয়স কত আগেরটার? ছোটটার বয়স হচ্ছে 3 বছর আর বড়টার বয়স হচ্ছে 6 বছর। আচ্ছা, আগের কি 2টা ছেলে মেয়ে এরকম? যে না, দুজন মেয়ে। এখন কি ছেলের জন্য নিতেছেন? যে ছেলে যদি না হয় কয়টা নেবেন বাচ্চা? আল্লাহ যা দেয়, যে কটা দেয়, মানে যে কয়টা মেয়ে হয় হোক, তারপরেও একটা ছেলে হইতেই হবে, তাই না সুমি? যে না, আল্লাহ যা দেয়। হ্যাঁ, এখন তাহলে তো আপনার বলে লাভ নাই যে আপনি একটা পদ্ধতি নেবেন বা কিছু একটা করবেন, কারণ আপনি একটা ছেলের জন্য চেষ্টাই করতে থাকবেন। তারপরে নিজেরটা ভালো মন্দ বুঝে, এখন 5 মাস চলতেছে। আপা একটু বলেন। আর সুমি আপা বলেন, কি সমস্যা এখন? আমার বমি বাবাই, আর শরীর অনেক ক্লান্ত লাগে। শরীর অনেক ক্লান্ত লাগে। মাঝখানে একবারও ডাক্তারের কাছে গিয়েছিলেন আপনি? যে গিয়েছিলেন। আচ্ছা, কবার গিয়েছিলেন এর মাঝখানে? একবার গেছি। একবার গিয়েছিলেন। যে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, রক্ত, প্রস্রাব, আল্ট্রাসাউন্ড করেছিলেন? যে না। কেন করেননি? আগের বাচ্চাগুলোর সময় লাগেনি, তাই না? আগের বাচ্চাগুলোর সময় তো আপনার এত কষ্ট হয়নি, কিন্তু এবার তো কষ্ট হচ্ছে, তাই না? তাহলে আগের বাচ্চার সময় যেহেতু পরীক্ষা নিরীক্ষা করতে হয়নি, কিন্তু এই বাচ্চার সময় যেহেতু কষ্ট হচ্ছে, এবার করতে হবে। কারণ আগে যখন ছিল তখন বয়সও কিছুটা কম ছিল, হয়তোবা শরীরে অনেক এনার্জি ছিল। এখন 2টো বাচ্চা আছে, তাদেরকে আপনার দেখভাল করতে হয়, তাই না? সবকিছু তো আপনি নিজে করেন, তাই না? জি। তো আপনার বমি ভাব যেটা আছে, তো খুব অনেক বমি হয় আপনার? যে খাওয়া দাওয়া করতে পারি না ঠিক মতন। আচ্ছা, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারেন না। আচ্ছা,
আমরা তাহলে আপনাকে, আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কথা, যে আপনি আগে অবশ্যই ওখানে যেটা চেক আপ, আপনাদের এত সুযোগ সুবিধা সরকার করে দিয়েছে, এরকম একটা রিমোট এলাকায় মানে এটা তো আগে চিন্তাই করতে পারেনি মায়েরা যে হ্যাঁ, কাজেই আপনাদেরকে সরকার সুবিধা দিয়েছে। তারা মানে কি বলবো আমি, এটা নিম্ন মানে খুবই কম মূল্যে স্বল্প খরচে আপনাদের জন্য এত সুযোগ, এটা কিন্তু এই সুযোগ কিন্তু আপনাকে নিতে হবে। আপনাকে যেতে হবে হেলথ কমপ্লেক্সে। হেলথে যাওয়ার পরে ওখানে যে পরীক্ষা নিরীক্ষা আছে, ডাক্তার ওনাকে পরীক্ষা করবেন, করে রিপোর্ট দেখে তারপরে আপনাকে ওষুধপত্র লিখবেন। অবশ্যই ডাক্তার যে পরীক্ষাগুলো করতে বলবে সেগুলো করবেন। আর এই মুহূর্তে আপনার বমি ভাব কমার জন্য আমি ওষুধ বলে দিচ্ছি। আর 5 মাস এখন যেহেতু আপনার হয়ে গেছে, কাজেই আপনি আয়রন, ক্যালসিয়াম, আমার মনে হচ্ছে না যে আপনি এটা শুরু করেছেন এখনো খাওয়া, কারণ উনি তো এখনো চেক আপই কখনো যাননি। তো আয়রন ক্যালসিয়ামটা শুরু করে দেবেন ডাক্তার ম্যাডামের সাথে দেখা করার পরে। আর ওষুধ, আমি বমির ওষুধ একটা বলে দিচ্ছি, এই ওষুধটা খাবেন এবং কিছু নিয়ম মানবেন। যেরকম আপনি সকালে উঠে কিন্তু বমি ভাবটা গর্ভবতী মহিলাদের খুব খারাপ লাগতে থাকে, দেখবেন যে একটা টকটক ভাব হয়ে থাকে, একটু জিহ্বার ভিতরে মনে হয় যেন অনেক বেশি কিছু আটকে আছে। সকালে উঠে আপনি যেটা করবেন, যদি আপনার অভ্যাস থাকে যে পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা, আপনি পেস্টটা একদমই ব্যবহার করবেন না, শুধু কুলি করবেন। কুলি করে আপনার যে শুকনো খাবার আপনার ঘরে যেটাই থাকে, সেটা চিড়া হতে পারে, মুড়ি হতে পারে, খই হতে পারে, আপনি সেটা মনে করবেন না যে আমাকে অনেকটা একবারে খেয়ে ফেলতে হবে, আমি পেট ভরে খেতে পারছি না, এই ফিলিংটাই থাকা যাবে না। আপনি যেটা করবেন, অল্প অল্প করে খেয়ে নিজের বডিটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন আপনার এই প্রসেসের সাথে। এবং খালি পেটে যদি পানি খাওয়ার অভ্যাস থাকে, সেটা একদম না, ঠিক আছে? তারপর কি করতে হবে, শুকনা খাবার খেয়ে যখন আপনি দেখলেন যে না আপনার একটু হালকা ব্যায়াম, জাস্ট কিছু না, এই যে একটু হাত পা নাড়াচাড়া করা, পা উপরে উঠানো নামানো, লাইক দিস, এরকম আপনি বিছানায় শুয়ে একটুই করলেন, করার পরে আপনি আপনার যে ডেইলি খাবার, সেটা রুটি ভাত যেটা হোক, আপনি শুধু ওষুধ না খেয়েও যদি আপনি এটা শুধু মেনটেন করেন, আমার কাছে মনে হয় যে আপনি অনেকখানি ভালো থাকতে পারবেন। আর অপর্ণাদিকে আমি বলে দিচ্ছি, অপর্ণাদি আপনাকে হেল্প করবে ওষুধের নামটা লিখে নিয়ে। আর আপনার কাছে আমার খুব রিকোয়েস্ট যে আপনি অবশ্যই একটা বুকিং টেস্ট, যেটা এটা করতেই হবে, এবং উনি যে ওষুধ প্রেসক্রাইব করবে আয়রন ক্যালসিয়াম, সেটা আপনি খাবেন। ঠিক আছে, ওকে, শুনে ভালো থাকেন। হ্যাঁ, জি, আমরা শেষ করব দিদি, অপর্ণা দি। আর যেটা ম্যাডাম বলছিল সুমির জন্য ওষুধের কথা বলবো। হ্যাঁ, আপনাদের কি এক্লিস প্লাস বা এই ধরনের কোনো ওষুধ আছে ওখানে, বা ফার্মেসিতেও যদি পাওয়া যায়? ফার্মেসিতে আছে, এটা সাপ্লাই নেই। সাপ্লাই নেই, আপনি এটা তারপরেও একটু লিখে দেন, ও যদি কিনেও খায় সেটা ওকে হেল্প করবে। আপনি এক্লিস প্লাস, ACLI, হ্যাঁ এক্লিস প্লাস, হ্যাঁ এক্লিস প্লাস 50, ও বেড টাইমে রাতে একটা করে ও খাবে। হ্যাঁ, শুধু রাতে একটা করে খাবে। তারপরে যদিও মনে করে যে না কষ্টটা বেড়ে যাচ্ছে, তাহলে ও সকালে একটা, রাতে একটা, এটাও সে খেতে পারবে, কোনো অসুবিধার কিছু নাই। আচ্ছা, ঠিক আছে দিদি, অনেক অনেক ধন্যবাদ। খুবই চমৎকার, খুব সুন্দর করে আপনি আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং আপনার সহযোগিতা না হলে আমরা আসলে পারতাম না এত ভালো করে অনুষ্ঠানটি করতে। আর অশেষ কৃতজ্ঞতা ডাক্তার আশফি লায়লা ইলোরা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা মনে করি যে ইতিমধ্যে আপনি আমাদের সদস্য, এই কানেক্টিং বাংলাদেশের সদস্য, এবং আমরা অবশ্যই পাবো। শুরুর পর্বে যেই কথাটি বলা হয়েছে যে ওনাদের এই যে একই পদে লম্বা সময় ধরে, অপর্ণাদের কথাটি আবার মনে করিয়ে দিলাম, সেই ব্যাপারে নিশ্চয়ই আপনারাও আর একটু আওয়াজ তুলবেন, সেটুকু প্রত্যাশা থাকলো। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামী সপ্তাহে আবারও অন্য কোনো জায়গায় দেখা হবে নিশ্চয়ই। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন।